এর পূর্ববর্তী ম্যাপ প্রজেকশনের ভিডিওটিতে কিভাবে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ অঙ্কন করতে হয় সে সম্পর্কে আমরা জেনেছি। ওই ভিডিওর শেষে তোমাদের বাড়িতে করবার জন্য একটি প্রশ্ন দিয়েছিলাম, কিন্তু ভুলবশত সেখানে আরএফের উল্লেখ করা হয়নি। তাই আজ আবার আরএফ সমন্বিত সেই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা বাড়িতে এই প্রশ্নটিকে নিজেরা করে নেবে এবং কারো যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, বা আমার ফেসবুক পেজ ভূগোল ও বিশ্ব নামেই রয়েছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো বা মানচিত্র অভিক্ষেপের ছবি পাঠাতে পারো। আজ এই ভিডিওতে আমরা শিখে নেব সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয়। একইভাবে ভিডিওর শেষে তোমাদের বাড়িতে করবার জন্য একটি প্রশ্ন আমি দিয়ে দেব। তাহলে চলো আমরা শিখে নেই কিভাবে খুব সহজে, খুব কম সময়ে এবং নিখুঁতভাবে এই প্রজেকশনের চিত্রগুলো অঙ্কন করতে পারবো সে বিষয়টি। প্রথম প্রশ্নটি দেখবার পরে তোমরা নিজেদের জন্য একটি রাফ ওয়ার্ক করে নেবে। এর ফলে পরবর্তীতে যখন অঙ্কন করবে সেক্ষেত্রে তোমরা এর থেকে অনেক সুবিধা পেয়ে যাবে। প্রথম স্টেপ যদি আমরা এখানে দেখে নিই, এখানে লিখতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেটি প্রথম যে কনিক্যাল প্রজেকশন সেখানেও বের করতে হয়েছে এবং যে কোনো প্র্যাকটিক্যাল অঙ্কন করবার ক্ষেত্রে ম্যাপ প্রজেকশনের এটি আমাদের করতেই হবে, বা আর রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। সেক্ষেত্রে আমরা কী লিখেছি, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 64 কোটি। 64 কোটি মানে 640-এর পরে 6টা শূন্য, এবং স্কেল দেওয়া রয়েছে 7500000 মানে 7.5 কোটি। তাহলে এটিকে ভাগ করলে আমাদের সংখ্যাটি আসবে 8.53333 এরকম আসবে, কিন্তু আমরা এই তিনটি সংখ্যা নিয়েই করবো 8.53 সেন্টিমিটার। এর সাহায্যেই প্রথম অঙ্কন আমাদের শুরু করতে হবে। তার ভিত্তিতে পরবর্তীকালে অক্ষরেখা দ্রাঘিমা রেখাগুলো কী হবে সেই বিষয়টিকে আমরা একটি রাফ ওয়ার্ক করে বুঝে নেব। তোমরা এটি করে দেখাতে পারো দ্রাঘিমা রেখা অঙ্ক বা অক্ষরেখা কতগুলো হবে। আমি এখানে রাফ ওয়ার্ক বলে রাফ ওয়ার্ক তোমরা কি করবে, অক্ষরেখা যেন আঁকার সময় সন্দেহ তৈরি না করে, এখানে পরিষ্কার প্রশ্নের মধ্যে বলা রয়েছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, তার মানে মাঝে নিরক্ষরেখা রয়েছে 0, তার উপরে 10, 20, 30, 40 ডিগ্রি নর্থ, আর 0 ডিগ্রির নিচে 10, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি সাউথ। তার মানে 0 যদি আমরা ধরি, উপরে 4টি, নিচে 4টি অক্ষরেখা অবস্থান করছে। এইটা হচ্ছে অক্ষরেখার যে বিস্তৃতি সেটি। একইভাবে দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা দেখব, এখানে বলা রয়েছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। যেহেতু আমরা জানি যদি পৃথিবীর এরকম হয়, এটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার মানে সবসময় বাঁদিকে হচ্ছে পশ্চিম দিক, ডান দিকে হচ্ছে পূর্ব দিক। তাহলে 20 ডিগ্রি ধরে নিলাম পশ্চিম দিকে, 20 ডিগ্রি ওয়েস্ট, 10, 0, 10, 20, 30, 40 ডিগ্রি এবং 50, 60 ডিগ্রি পূর্ব। তাহলে এখানে কটি দ্রাঘিমা রেখা বেরোলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি দ্রাঘিমা রেখা। এই যে দ্রাঘিমা রেখাগুলো আমরা অঙ্কন করব, সবসময় তোমরা মনে রাখবে বাঁদিকে পশ্চিম, ডান দিকে পূর্ব, যদি নর্মাল কেস থাকে অর্থাৎ সামনে 0 থাকে। না হলে পরে প্রথম ভিডিওতে আমি যেভাবে বলেছি কিভাবে দিক পরিবর্তন হয় সেখানে তোমরা সেটি বুঝে নেবে। আমরা এই যে 10, 20 করে লিখলাম, এর কারণটি হলো ইন্টারভেল বা ব্যবধান বলা রয়েছে 10 ডিগ্রি। 10 ডিগ্রি ব্যবধান, যে কারণে 10, 20, 0, 10, 20, 10-এর ডিফারেন্স। না হলে পরে 15 হলে 15, 30, 45, 60 এভাবে হতো। যাই হোক, তোমরা এই ব্যবধানটি এখানে মাথায় রেখে দিলে। এটি হলো রাফ ওয়ার্ক, তোমরা যে কোনো একটি কাগজে করে নিতে পারো। তাহলে ছবি আঁকবার সময় তোমাদের বিষয়গুলি নিয়ে আর অতিরিক্ত চিন্তা করতে হবে না। এবার আমরা মূল ড্রয়িং সেখানে চলে যাব। এক্ষেত্রে প্রথম এই যে 8.53 সেন্টিমিটার সেটি দিয়েই অঙ্কন শুরু হবে।
কনিক্যাল প্রজেকশন বা সাংকোপ অভিক্ষেপ অঙ্কন করেছিলে তখন একটি বৃত্তচাপ অঙ্কন করেছিলে রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ তার যে পরিমাপটি সেটি নিয়ে। এখানে আমাদের একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। অর্ধবৃত্ত অঙ্কন করবার জন্য কি করব, 8.53 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটি আমরা পেলাম সেটিকে আমরা প্রথমে মার্ক করে নিই। 1 2 3 4 5 6 7 8 8.5, 5-এর পরে 3 এরকম জায়গায়, তাহলে 8.53 এরকম জায়গায় হলো। কিন্তু আমাকে যেহেতু এটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, তার মানে এর দ্বিগুণ হবে, 8.53 দ্বিগুণ হবে 8.53 প্লাস 8.53 বা 8.53 ইন্টু 2। সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি লিখে রাখছি, তোমরা একটু দেখে নাও। 8.53 ইন্টু 2 17.06, তাহলে এখানে 17.06 মানে এরকম জায়গায় হবে। এরকম জায়গায় একটি পয়েন্ট করে নিলাম এবং একটি রেখা দিয়ে নিলাম। কেন করলাম, না হলে পরে আমি যদি এখন দাগটা পুরো দিয়ে নিই, পরে কিন্তু ইরেজার ব্যবহার করে সেই দাগটিকে আমার মুছে নিতে হবে। যাতে কম ইরেজার ব্যবহার করতে হয় এবং কম মুছতে হয়, সে কারণে চেষ্টা করতে হবে যতটা কম সম্ভব দাগ অতিরিক্ত ব্যবহার করা। সেটি তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে সবাই বুঝে যাবে, কিন্তু তোমরা মাথায় রেখে করো। 8.53 যেটি এলো তার দ্বিগুণ মাপ মোটামুটি নিয়ে একটি সরলরেখা এক সাইডে তোমরা অঙ্কন করে নেবে। 8.53 যে মাপটি আমরা পেলাম, এই মাপটির সাহায্যে তোমরা দেখে নাও, এই মাপটির সাহায্যে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। অর্ধবৃত্ত অঙ্কন হলো। এবার আমি কি করব, এটিকে হাইলাইট করে নিচ্ছি। আমি এর আগের ভিডিওতে যেহেতু পেন্সিলে অঙ্কন করেছিলাম, তোমাদের অনেকের বুঝতে হয়তো অসুবিধা হয়েছিল, দাগগুলো স্পষ্ট বুঝতে পারোনি, যে কারণে আমি আজ পেন ব্যবহার করছি। তোমরা পরীক্ষার হলে অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে। এই অর্ধবৃত্ত অঙ্কন হয়ে যাওয়ার পর এবার আমার প্রয়োজন হবে প্রোটেক্টর। প্রোটেক্টর তোমরা দেখে নাও, এই যে বিন্দুটি রয়েছে, এই বিন্দুটির সাথে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা আমাকে অঙ্কন করতে হবে। যেহেতু নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তাহলে এই বিন্দুকে এই বিন্দুর সাথে মিলিয়ে আমি বসিয়ে নেব। এখানে বসিয়ে নিচ্ছি এবং এখানে 0 ডিগ্রি মার্ক আমি করে নিলাম। এবার তোমরা প্রশ্নে দেখে নেবে ব্যবধান বলা রয়েছে 10 ডিগ্রি অন্তর। তার মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে পার্থক্য হবে, এক একটি অক্ষরেখা দ্রাঘিমা রেখার মান, তার মধ্যে 10 ডিগ্রির যেহেতু ব্যবধান, এখানে আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখার জন্য যতটুকু কাজ এগিয়ে রাখতে পারি সেটি করে নেব। তাহলে অক্ষরেখার কাজটিকে আমি এগিয়ে রাখছি, অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে তোমরা যেখানে রাপ ওয়াক করলে সেখানে দেখলে 4টি অক্ষরেখা রয়েছে, 10 20 30 40। যদি এভাবে 15 ডিগ্রি হতো ব্যবধান, তাহলে তোমরা কি করতে, 10 শূন্যর পরে 15 30 45 60 এভাবে কিন্তু পয়েন্টগুলোকে চিহ্নিত করতে। এক্ষেত্রে আমি 10 ধরে করছি। এরপর আমি যেহেতু পেন দিয়ে অঙ্কন করছি, আমি পেন্সিলে প্রথমে একটি হালকা দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে এই দাগটি কতটা লম্বা হবে, তার বিস্তার কতটা হবে আমি জানি না, তাই এটিকে পেন্সিল দিয়ে প্রথমে দাগ আমি করে নিলাম। তাহলে এটি হয়ে গেল নিরক্ষরেখা। এটি পূর্ণ একটি বৃত্ত হতো। যেহেতু অর্ধবৃত্ত আমরা অঙ্কন করলাম, তাহলে নিরক্ষরেখা তাকে আমরা এক্সটেন্ড করে বাইরে এতটা পর্যন্ত নিয়ে নিলাম। এরপর তোমরা সাথে সাথে যে কাজটি করে নেবে, এই যে 10 ডিগ্রি অন্তর যে মার্কগুলো করলে সেগুলোকে তোমরা দাগ দিয়ে নাও। এক্ষেত্রে দেখো তোমরা দাগগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ এই বিন্দু এবং এই কেন্দ্রবিন্দুকে মিলিয়ে দাগগুলোকে অঙ্কন করতে হবে। একইভাবে দক্ষিণ গোলার্ধেও প্রথমে এই মার্কগুলো আমরা করে নিই। তাহলে এই বিন্দু কেন্দ্রবিন্দু মিলে বৃত্তের এই বাইরের বক্ররেখার মধ্যে দাগ পর্যন্ত আমরা এঁকে রেখে দিলাম। এরপর যে কাজটি তোমরা করবে, স্পর্শক অঙ্কন করতে হবে। অর্থাৎ এটি যদি একটি বৃত্ত হয়, তাহলে বেলনের শেপ তো এরকম ছিল। এই বেলন যেখানে স্পর্শ করেছে সেই স্পর্শক রেখাটি এবার আমাদের অঙ্কন করতে হবে। মানে বেলনের যে দেওয়াল, গ্লোবের যেখানে টাচ করেছে সেই রেখাটি, সেটিকে বলছি স্পর্শক। এই স্পর্শক অঙ্কন করবার জন্য তোমরা দুভাবে করতে পারো।
প্রথম আমি দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও একটু। এই যে বিন্দু রয়েছে, এই বিন্দুর সাথে এখানকার বিন্দুটিকে মিলিয়ে নিতে পারো। এবং এখানে উপরে 90 ডিগ্রি, নিচে 90 ডিগ্রি পয়েন্ট করতে পারো। তারপর এই তিনটি বিন্দু মিলিয়ে রেখা অঙ্কন করলে স্পর্শক হয়ে যাবে। কিন্তু যে নিয়মে আছে, আমি সেই নিয়মই তোমাদের দেখিয়ে দিচ্ছি করতে হয়। সেটি হলো, এই যে রেখাটি রয়েছে, ব্যাসার্ধটি রয়েছে পৃথিবীর, এই ব্যাসার্ধটিকে প্রথমে তোমরা সমান্তরাল করে নাও। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সমান্তরাল রেখা। এবার সেই স্কোয়ারকে আমি নিচে নিয়ে এলাম, এটিকে শক্ত করে ধরবো এবং এটি এবার মুভমেন্ট করবে। এবার যদি আমি এটিকে যেখানেই খুশি দাগ দিই না কেন, সব রেখা এই রেখার সমান্তরাল হবে। তাহলে কি করলাম, আমি এখানে এই বিন্দুতে এনে বিন্দুটা দেখে নিচ্ছি। তারপর এখান থেকে একটি আইডিয়া করে দাগ নিয়ে নিলাম। দাগটি বড় করা যেত, তাহলে কি হতো, পরে মুছতে হতো। তোমরা দেখে নাও, আমি হালকা করে দিয়ে রাখছি, কারণ এখান থেকে এই রেখাগুলো এবার এরকম করে যে নিরক্ষ রেখাটি রয়েছে তার সমান্তরালে অঙ্কন করতে হবে। তাই খুব বেশি দূর এই স্পর্শকের উচ্চতা করবার দরকার নেই। তবু তোমাদের একটি হালকা দাগ দিয়ে আমি দেখিয়ে রাখছি। এবার তোমরা কি করবে, তোমরা সেট স্কোয়ারটি সরিয়ে নাও। নেওয়ার পরে কম্পাসের সাহায্যে যে কোনো একটি দূরত্ব তোমরা পরিমাপ করো। হয় এই দূরত্ব, নয় এই দূরত্ব। যা দূরত্ব অঙ্কন করবে সব দূরত্ব একই আসবে। এই যে কোনো জায়গায় যদি দূরত্ব নাও, মোটামুটি এই দূরত্ব একই আসবে। তাহলে এই দূরত্বের সাহায্যে যে নিরক্ষ রেখাটি অঙ্কন করলে তার উপরে দ্রাঘিমা রেখাগুলো কত গ্যাপে গ্যাপে আঁকতে হবে সেটির পরিমাপ আমরা পেয়ে যাব। এবার দ্রাঘিমা রেখা কটি অঙ্কন করতে হবে, তার জন্য তোমাদের এখানে যে রাফ ওয়ার্কটি করেছো তাতে তোমরা দেখলে 9টি মোট দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। তার মধ্যে স্পর্শক যেটি 20 ডিগ্রি পশ্চিম, সেটি হলো এই স্পর্শক রেখাটি, সেটি অঙ্কন করা হয়েছে। এবং পরে তাহলে আমাদের 8টি রেখা অঙ্কন করতে হবে। এই 8টি রেখা অঙ্কন করবার জন্য আমরা কি করব, এই যে দূরত্বটি আমরা নিলাম, এই দূরত্বের সাহায্যে এখানে কতগুলো মার্ক করব। 1 2 3 4 5 6 7 এবং 8। এই 8টি বিন্দুকে আমি একটু তোমাদের বুঝবার সুবিধার্থে স্পষ্ট করে দিচ্ছি। যদিও তোমরা পরীক্ষার হলে এত স্পষ্ট এই বিন্দুগুলোকে করবে না, তাহলে বিন্দুগুলো আশা করছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এই বিন্দুগুলো যখন হয়ে গেল, তোমরা কোন বইয়ে কিভাবে বলা রয়েছে আমি বলবো, সেটি ফলো না করে তোমরা যেটি করবে, এই যে সমান্তরাল রেখাটি অঙ্কন করলে এটির ভিত্তিতে সেট স্কোয়ারের সাহায্যে এই স্পর্শকটি এলো। একইভাবে তোমরা শেষ যে বিন্দুটি আছে, অর্থাৎ দ্রাঘিমা রেখার যে বিন্দুটি পেলাম, সেটিতে নিয়ে আরেকটি রেখা অঙ্কন করে দাও। কারণ কি, এবার যেহেতু আমাকে এই অক্ষরেখাগুলোকে বর্ধিত করতে হবে, তাহলে সেটা কতটা পর্যন্ত বর্ধিত করব দেখা যাবে। সেক্ষেত্রে সবকটি রেখাকেই আমার শেষে ইরেজার দিয়ে মুছে নিতে হচ্ছে। এটি করলে কি হবে, সব রেখাকে আর মুছবার দরকার নেই। তোমরা এবার দেখে নাও, এটি যেহেতু সমান্তরাল আছে, তাহলে এটির এগেনস্টে যদি আমি এটিকে বসাই নিরক্ষ রেখা, দেখো এটিও সমান্তরাল আছে। তাহলে কি করব, এবার আমি এই যে সমান্তরাল রেখার অক্ষরেখা নিরক্ষরেখা সমান্তরালে অবস্থান করে, তাই সমস্ত অক্ষরেখাগুলোকে এবার আমরা অঙ্কন করব। আমি এখানে পেন দিয়ে করে নিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে স্পর্শক পর্যন্ত তোমরা ব্রোকেন লাইন অঙ্কন করবে এবং শেষে কন্টিনিউয়াস লাইন। প্রথমে ব্রোকেন লাইন করে নাও স্পর্শক পর্যন্ত, তারপরে কন্টিনিউয়াস লাইন। কন্টিনিউয়াস লাইন, একইভাবে দক্ষিণ গোলার্ধ, প্রথমে স্পর্শ পর্যন্ত ব্রোকেন লাইন, তারপর কন্টিনিউয়াস লাইন, ব্রোকেন লাইন, কন্টিনিউয়াস লাইন, ব্রোকেন লাইন এবং কন্টিনিউয়াস লাইন। হয়ে গেল। তোমরা সেট স্কোয়ার আর এখান থেকে তুলবে না, সহজেই তোমরা কি করে নেবে, এবার এই সেট স্কোয়ারকে এখানে নিয়ে চলে আসো। এই সেট স্কোয়ারকে শক্ত করে ধরে রাখবে, এটার পাশে এই সেট স্কোয়ার এনে লাস্ট যে দ্রাঘিমা রেখাটি আমরা অঙ্কন করেছি সেটিকে কি করব, দাগ করে নিলাম। এবং এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোতে এবার আমাকে দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে।
তাহলে এটা সমান্তরালেই কী করবো, এবার এটা নিচে কিন্তু ফিক্সড, তোমরা এই বিন্দুতে মেলাবে এবং যখন এটাকে শক্ত করে ধরবে তখন এটা মুভমেন্ট করতে পারে। আচ্ছা, এখানে আমি এই রেখাটি পুরো দাগ দিয়ে নিচ্ছি। একইভাবে এই বিন্দুতে এনে আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখছি, কারো যদি সেট স্কোয়ার ব্যবহারে খুব অসুবিধা হয় এই দাগগুলো দিতে, তোমরা আরেকটি কাজ করে নিতে পারো, যদিও সেটি নিয়ম অনুসারে ঠিক নয়। সেই কাজটি কি তোমরা একটু দেখে নাও। আমি এই দুটো রেখা ওভাবে এঁকে দেখাচ্ছি। সেট স্কোয়ার আমি আপাতত সরিয়ে নিলাম। তোমরা যেটি করতে পারো, এখানে যেমন এই যে দূরত্ব, তার ভিত্তিতে এই পয়েন্টগুলোকে করে গেলে, এই পয়েন্টগুলোকে আমরা অঙ্কন করলাম। একইভাবে কি করব, এই দূরত্বের ভিত্তিতে তোমরা কি করবে, এই স্পর্শকের পর স্পর্শক থেকে এখানে পয়েন্টটি করে নেবে। এই পয়েন্ট দেখো মিলে গেল, তাহলে এখানে একটি পয়েন্ট। এরকম করলে এইভাবে সব পয়েন্ট করে নেবে উপরের লাইনে, এবং একইভাবে নিচের স্পর্শকের এখান থেকেও পয়েন্টগুলোকে তোমরা পরপর করে নিতে পারো। এক্ষেত্রে কি হবে, এখানে 3টি পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখানে 3টি পয়েন্ট আমরা পেলাম, 1, 2 এবং 3। এইভাবে সবগুলোতেই তোমরা পাবে। যদি কেউ সেট স্কোয়ার ব্যবহার করতে না চাও, তাহলে এবার যেটি করতে হবে, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই 3টি বিন্দুকে তোমরা টেনে দাও। তাহলে কি হলো, রেখাটি এটিও সমান্তরাল হলো। এবার আমি স্কেলের সাহায্যে এই স্পর্শকটুকু এটিকেও হাইলাইট করে নিচ্ছি। এবার পেনের সাহায্যে এই স্পর্শক যে রেখাটি সেটিকেও হাইলাইট করে নিলাম। তাহলে এটুকু দ্রাঘিমা রেখা আমার আঁকা কমপ্লিট। এবার নিরক্ষরেখার যতটুকু বিস্তার সেটুকুকে কলম দিয়ে হাইলাইট করে নিলাম। এবার তোমরা কি করবে, এই যে এক্সেস অঙ্ক, দেখো বেশি দাগ কিন্তু এক্সেস হলো না, নাহলে প্রতিটা দাগ এক্সেস হতো। যদি বাইরের বক্সটা প্রথমে আমার কমপ্লিট হয়ে যায়, যে নিয়মে আমি তোমাদের বললাম সেটিকে করে নাও, তাহলে যতটা কম সম্ভব ইরেজার ব্যবহার হবে, এবং ইরেজার যত কম ব্যবহার হবে ছবি তত বেশি পরিষ্কার এবং স্পষ্ট হবে, দেখতেও সুন্দর হবে, নাম্বারও বেশি পাবে। এরকম হয়ে যাওয়ার পরে যে কাজটি তোমরা করে নেবে, এর একটি বাউন্ডারি করে নাও। যে কোনো জিনিস কম্প্যাক্ট দেখতে বেশি ভালো লাগে, যে কারণে তোমরা এই নিরক্ষরেখাটিকে ধরে নাও এর প্যারালালি। কারণ সেট স্কোয়ারের ব্যবহারের সুবিধা এটাই, এর সাহায্যে যে কোনো দাগকে সমান্তরাল করা যায়। কি করবে তোমরা, এই পর্যন্ত বাউন্ডারি লাইন, এবং এটিকে আমি যদি তুলে এনে এবার এখানে নিয়ে চলে আসি, হয়ে গেল। এবার তোমরা যেটি জানো, এই রেখাটি হলো ইকুয়েটার বা নিরক্ষরেখা, ইকুয়েটর বা নিরক্ষরেখা। এখানে ঠিক আগের দিনের মতনই, অর্থাৎ সাংখ্য বা অভিক্ষেপের মতনই, এই যে রেখাটি অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ তার দৈর্ঘ্য কতটা সেটি তোমরা স্কেল দিয়ে এখানে দাগটা এইভাবে করে নেবে। এটি সমান্তরালে গিয়ে এখানে দাগটি করে নেবে, দেখতে ভালো লাগবে। এখানে পরিমাপটি আমরা পেয়েছি কত, রেডিয়াস r = 8.53 সেন্টিমিটার। এখানে এটা লিখলে এবার তোমরা কি করবে, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাগুলোকে অঙ্কন করবে। তার জন্য তোমরা জানো প্রথম স্পর্শক যেটি, সেটির মান কত, তোমরা পাশাপাশি একটু এখানে দেখে নাও। স্পর্শক অঙ্কন করবার জন্য এটির মান হলো 20 ডিগ্রি পশ্চিম, যেহেতু পশ্চিম সবসময় বাদিকে থাকে, আমি এখানে বোঝালাম তোমাদের। তাহলে 20 ডিগ্রি পশ্চিম, 20 ডিগ্রি, আমি ওয়েস্টটিকে এদিকে লিখছি, 10 ডিগ্রি, 0 ডিগ্রি, পূর্ব দিকে ডান দিকে মান বৃদ্ধি পায়, 10, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি পূর্ব। 0 ডিগ্রির ডানে পূর্ব এবং বাদিকে পশ্চিম লিখতে হয়।
এবার একইভাবে উপরেও তোমরা লিখে নিতে পারো 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি, 0 ডিগ্রি ইস্ট, এটি ওয়েস্ট, বাদিকে পশ্চিম, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি ইস্ট। এবার অক্ষরেখার মান তোমরা জানো এটি নিরক্ষরেখা, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। প্রথমে এটি লিখে নাও। উত্তর গোলার্ধে 4টি আছে, 0 ডিগ্রির উপরে নর্থ এবং নিচে সাউথ লেখো, তাহলে কি হলো 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি, 30 ডিগ্রি নর্থ এবং 40 ডিগ্রি, লাস্ট 40 ডিগ্রি এখানে এন লিখে দাও। একইভাবে দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 40 ডিগ্রি সাউথ। তাহলে নিরক্ষরেখার উপরে 4টি এবং নিরক্ষরেখার নিচে 4টি অক্ষরেখা আমাদের লিখতে হবে। কারণ কি এখানে আমরা দেখছি নিরক্ষরেখার উপরে 4টি, নিরক্ষরেখার নিচে 4টি অক্ষরেখা রয়েছে। এই পর্যন্ত যে টেকনিক্যাল যে দিকগুলো সেগুলো লেখা হয়েছে, প্রতিটির পাশে পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ লিখবার দরকার নেই। তাতে ছবিটি কিন্তু অনেক বেশি লেখা দিয়ে ভর্তি হয়ে যায়, দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। এবার তোমরা এর উপরে সুন্দর করে লিখবে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, এবং নিচে যে স্কেলে অঙ্কন করলে, অর্থাৎ প্রশ্নে যে স্কেলটি দেওয়া রয়েছে 1:7500000, অর্থাৎ 7.5 কোটি। তাহলে এটি হয়ে গেল আমাদের পূর্ণ যে ছবি সেটি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এরপর অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা পরস্পর ছেদ করার ফলে যে ক্ষোভ বা গ্রিডগুলো তৈরি হলো, সেই ক্ষোভ বা গ্রিডগুলোতে যে দেশের মানচিত্র অঙ্কন করতে যাচ্ছি তার বিভিন্ন খাঁজগুলোকে কোথায় কোথায় হওয়া উচিত সেভাবে অঙ্কন করে সেই দেশকে উপস্থাপন করা হয়। এটি হলো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের বাড়িতে করবার জন্য একটি প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, করে নেবে। কারো যদি সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমার ফেসবুক পেজ ভূগোল ও বিশ্ব নামে যেটি রয়েছে সেখানেও তোমরা মেসেজ করতে পারো বা ছবি পাঠাতে পারো। আজ আমরা শিখে নিলাম সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন প্রণালী। এর পরবর্তী ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালেরই কোনো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।